ঠিক আছে উনি কে? উনি আমার সামনে বসে আছে রাসেল ভাই আমি ব্যাখ্যা এর চেয়ে বড় গুপ্ত আর কিছু না, আছে না, বলেন না, না, এখন এই এই যে আমার তো, সামনে narrator তৈরি এই করতেছেন তো। এখন এর চেয়ে বড় এরা গুপ্ত আর কিন্তু কিছু আছে শোনেন, শুনেন এর চেয়ে বড় গুপ্ত আর শোনেন, কিছু আছে শোনেন, এই তো। এই গুপ্ত ধরো এর চেয়ে বড় কিছু আছে আমাকে তো আত্মপ্রকাশ না, না, দিতে হবে। না, হ্যাঁ, রাশেদের যে বক্তব্যটা দেখিয়েছেন এর বিপরীতে এটা আসবে তো আমি জানতাম। হ্যাঁ, উনি বলেন। এটা নিয়ে আসবে। হ্যাঁ, বলেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটা কি? এটা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হতো, ছাত্রলীগের কোনো প্রোগ্রাম হতো, আচ্ছা, এটা fine, মন্ত্রণালয়ের আমি দেখাচ্ছি, প্রোগ্রাম, আবার দেখাচ্ছি, আবার সরকারি দেখাচ্ছি। প্রোগ্রাম। আইন কি মানে আমার কাছে মনে হচ্ছে যেন এই মানে ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা চোখ বন্ধ করে এই কুকিলের মতো চোখ বন্ধ করে বলে যে কেউ আমি দেখছি না মানে কেউ আমাকে দেখছে না। আমাদের প্রধানমন্ত্রী উনি মাঝে মধ্যে কিছু বক্তব্য দেন আর কি। হ্যাঁ, উনি তো সবসময় বক্তব্য দেন না, মাঝে মধ্যে বক্তব্য দেন। এবং উনি যেখানে সবসময় দেন না মানে? যেখানে আমি বলছি মানে যেখানে দেওয়ার কথা ওই জায়গায় দেন না, যেখানে দেওয়ার কথা না ওই জায়গায় উনি দেন। কেমন? সংসদে উনি সংসদীয় দলের প্রধান, সরকারি দলের প্রধান হিসেবে সংসদে বক্তব্য দেওয়ার কথা, উনি ওই সময় উনি চুপ থাকেন। এবং যেখানে উনি সব ধরনের বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর, সেখানে উনি বক্তব্য দেন। দেখেন উনি হচ্ছে ফার্স্ট লেয়ারের একজন নেতা, কিন্তু উনি যখন বাহিরে বক্তব্য দেন থার্ড লেয়ারের স্টাইলে বক্তব্য দেন। কেমন? এই যে গুপ্ত, এই যে পুঙ্খানুপুঙ্খানু গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু যখন সংসদে ফার্স্ট লেয়ারে বক্তব্য আসে তখন ওই সময় উনি চুপ থাকে। দেখেন আমি আপনাকে বলি, উনি বারবার একটা কথা বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, পরিপূর্ণভাবে পালন করব। আপনি আমাকে বলেন যে পরিপূর্ণ সংজ্ঞাটা কি? মানে ওনার কাছে আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ সংজ্ঞা মানে আংশিক। আপনি জুলাই সনদ মানে কি? জুলাই সনদ ওয়ার্ডার যেটা হয়েছে কখনোই নভেম্বরে, আপনি সেটা বাস্তবায়ন করবেন। অথচ জুলাই সনদের ওয়ার্ডারের মধ্যে বলা আছে যে আপনাকে যেদিন আপনি শপথ গ্রহণ করবেন আপনাকে দুইটা শপথ গ্রহণ করতে হবে। একটা শপথ হচ্ছে আপনার গণপরিষদের শপথ, আর একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি শপথ, আর একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শপথ। জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে আপনি পুঙ্খানুপুঙ্খে পালন করবেন, আপনি বলেছেন। তাহলে জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে দুইটা শপথ দিতে হবে, আপনি একটা নিলেন আরেকটা নিলেন না। তার মানে মর্নিং শোজ দ্য ডে, আপনি প্রথম দিনেই আপনি জুলাই সনদকে কি অবজ্ঞা করলেন। এক, দ্বিতীয় হচ্ছে জুলাই সনদে ওনারা সচিবালয় অধ্যাদেশের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেন নাই। তার মানে এটা ওনাদের কনসেন্ট ছিল। এবং ওনাদের যে 31 দফার মধ্যে সচিবালয় অধ্যাদেশ করবেন 31 দফার একটা অংশ। এবং কি ওনার যে সর্বোচ্চ 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারে বলা আছে যেহেতু আপনি জানেন সচিবালয় সুপ্রিম কোর্টের সচিবালয়টা অন্তর্বর্তী সরকার আমলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওনারা বলেছেন 7 দিন আগে বলেছেন আমরা এটাকে আরো শক্তিশালী করব। তার মানে ওনারা এসে সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন। মানে যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাকে ওনারা বাতিল করে দিলেন। তাহলে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আপনি কিভাবে করলেন? আপনি প্রথম দিনে শপথ নিলেন না। আমি আসলে আইন কি মানে আমার কাছে মনে হচ্ছে যেন এই মানে ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা চোখ বন্ধ করে এই কুকিলের মতো চোখ বন্ধ করে বলে যে কেউ আমি দেখছি না মানে কেউ আমাকে দেখছে না। গণভোট অধ্যাদেশটা যে বাতিল করলো এটা রাখার কি প্রয়োজন? আপনি গণভোট অধ্যাদেশ বাতিল করলেন কেন? এটা তো হয়ে গেছে গণভোট। হ্যাঁ হয়ে গেছে তো। আপনি তো গণভোট অধ্যাদেশ বাতিল করে দিলেন। এটা অধ্যাদেশটা বাতিল করছে ঠিক আছে, এখন গণভোটটা আমি একটু বোঝার জন্য আপনাকে একাডেমিকলি আপনাকে জিজ্ঞেস করলাম। ধরেন গণভোটটা যে প্রসেসে আমাদের হয়েছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি ইমার্জেন্সি মোমেন্টে হয়েছে, যার কারণে একটা স্পেশাল অর্ডার তৈরি করা হয়েছিল, তাই না? এটার আন্ডারে তো এই গণভোটটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এটা রাখার কি দরকার? আমাকে এটা রাখার প্রয়োজনীয়তা বলেন। আপনার গণভোট অধ্যাদেশের আলোকেই তো গণভোটটা হয়েছে। গণভোট এটা না আচ্ছা বলেন না। আপনি যে সচিবালয় অধ্যাদেশের আলোকে আবার সচিবালয় না, আমি দুটোই বললাম এটা বলেন আমি দুটোই বললাম। আপনার সচিবালয় অধ্যাদেশের আলোকে সচিবালয়টা প্রতিষ্ঠা হয়েছে। আপনি শেষ করি, আপনি যখন সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন অটোমেটিক সচিবালয়টা বাতিল হয়ে যাচ্ছে। আমি সচিবালয়ের প্রশ্ন আসতেছি না, এটা আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে। সেম ক্যাটাগরি গণভোটটা আপনি যখন গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোটটা আয়োজন হয়েছে, কারণ আপনি জানেন আমাদের সংবিধানে গণভোটটা নেই। এখন আপনার গণভোটে যে অধ্যাদেশ হয়েছে অধ্যাদেশটা কখন হয়? যখন আপনার পার্লামেন্ট থাকে না। তার মানে যে পার্লামেন্টটা এটাকে নিয়ম হচ্ছে পার্লামেন্ট যখন হয় 30 দিনের মধ্যে পাস করতে হবে। তার মানে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন তখন এর আলোকে যে গণভোটটা হয়েছে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। কে বলছে আপনাকে? কে বলছে মানে আপনি সেটা ব্যাখ্যা দেন। আপনি মানে কে বলছে মানে কি? মানে আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করলেন, যখন আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিবেন তাহলে গণভোটটা তো বাতিল হয়ে যাবে। গণভোট বাতিল হয়ে যাবে। কে বলছে? তাহলে কিসের আলোকে গণভোটের ভিত্তি কি? গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। আচ্ছা শেষ করে আমি বলবো গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। শুনুন আমি বলি আপনাকে, মানে আপনার যে গণভোটের ভিত্তিটা কি? আপনি গণভোটের ভিত্তিটা কি আমাকে বলেন। না আপনি নিশ্চয়ই আইনের ব্যাখ্যাটা আপনি দিবেন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে ধরেন আমি এখান থেকে একটু শুরু করি, আমি নোট করছি। ধরেন সে জায়গা থেকে ধরেন গণভোটটা মানে ইউজুয়ালি গণভোট হওয়ার সিস্টেমটা কি? ইউজুয়ালি গণভোট হওয়ার রেগুলার প্র্যাকটিসে গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে কি আপনার
যে এটা আগে পার্লামেন্টে পাশ হয়ে আসতে হবে, 2/3 পাশ হয়ে আসতে হবে। আসার পরে যদি রাষ্ট্রপতি মনে করে যে এটা রাষ্ট্রের কোনো মৌলিক জিনিসকে ভায়োলেট করতেছে বা এটাকে গণভোটে পাঠানো দরকার, তখন উনি এটাকে রাষ্ট্রপতি সাইন দিয়ে তখন এটাকে গণভোট উনি পাঠাবে, রাইট? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু ধরেন আমাদের যে সিস্টেমে গণভোটটা আয়োজন করা হয়েছিল, সেই সিস্টেমে হচ্ছে কি আপনার পার্লামেন্ট রাখলেন না, কিন্তু আপনার আবার সংবিধানটাকে স্থগিত করলেন না। তো এমন একটা জরুরি মুহূর্তে তখন কিন্তু যখন এই আপনার ফরেন সার্ভিস একাডেমিতে যখন সংস্কারের আলোচনাগুলো হচ্ছিল, তখন সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিলেন, দেখেন আমরা আসলে দুইটা গণভোটের দিকে যাই। দুইটা গণভোটের দিকে গেলে হচ্ছে কি আমাদের এই জিনিসটা খুব স্মুথলি প্রসেসটা হবে। একটা গণভোট হচ্ছে ধরেন আমরা এখানে যারা প্রতিনিধিত্ব করতেছি, তার মধ্যে আমরা 84টা দফা রেডি করলাম, রাইট? 84টার মধ্যে আমাদের 36টা এক্সিকিউটিভ, যেটাতে কোনো গণভোটের প্রয়োজন লাগতেছে না। আপনি কেউ ফ্যাক্ট না, এটা কোনো সমস্যা না। কিন্তু 48টার মধ্যেই তো আমাদের মূল ঝামেলাটা, এবং 48টার মধ্যে 30টার মধ্যেও সবাই একমত, বাকি 18টার মধ্যেই কারো দ্বিমত বলবো না, আমি ভিন্নমত রয়েছে, তাই না? তো সেই জায়গায় থেকে তাহলে আমরা একটা কাজ করি যে আসলে আমরা তো এটা ইচ্ছে করে জনগণের উপর চাপাই দিচ্ছি। তা আমরা ফার্স্ট এটা করি যে মানুষ এই সংস্কারটা চায় কিনা, ইয়েস অর নো। আগে আমরা একটা গণভোট করি, তারপরে আমাদের ইলেকশনটা হয়ে যাক পার্লামেন্টে, তখন আমরা এখন যেরকম ডিবেট হচ্ছে, এই ডিবেটের মাধ্যমে যখন যেগুলো একটা কংক্রিট আলোচনা আসবে, তখন এটা অনুযায়ী আমরা নতুন করে একটা গণভোট দিতে পারি। তখন এই অ্যাবসুলেট প্রসেসটা কিন্তু মেনটেন হয়। আমি একটু যোগ করি আপনাকে, উনি যে কথা জিয়াউর রহমান সাহেব যে প্রথম এই গণভোটটা পার্লামেন্টের মাধ্যমে, না আমি বলি পার্লামেন্টের মাধ্যমে আপনাকে বলি জিয়াউর রহমানের আমলে এটা আপনাকে আমাদের 4টা গণভোটে 4টা প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল। 4টাকে আপনি একসাথে মিলালে হবে না। না আপনি যে বললেন গণভোটটা আপনাকে সংসদে করতে হবে, বাংলাদেশের প্রথম গণভোটটা এটা কি সংসদের মাধ্যমে হয়েছে? তখন তো কনস্টিটিউশন স্থগিত ছিল। হ্যাঁ, তখন তো মিলিটারি গভর্নমেন্ট ছিল, মিলিটারি ফরম্যাট ছিল। আপনি বুঝেন পার্লামেন্টের মাধ্যমে হয়েছে কিনা? আপনি বুঝেন, আমি বলেছি আপনি বলেন পার্লামেন্টে আপনি গণভোট পাস করবেন। না, আপনি সিচুয়েশন বুঝতে হবে। বলি পার্লামেন্ট যখন অধ্যাদেশটা কখন হয়? অধ্যাদেশটা তখন হয় যখন পার্লামেন্টে থাকে না। হ্যাঁ, যেহেতু পার্লামেন্টটা নেই, পার্লামেন্ট আবার সংবিধান স্থগিত থাকে। পার্লামেন্ট থাকে না? হ্যাঁ বলেন, পার্লামেন্ট থাকে না, সংবিধান তো স্থগিত করা লাগে। সংবিধান স্থগিত করে নাই, না করে নাই তো আপনার সরকার করে নাই, বিএনপি তো করতে দেয় নাই। আরে কে বিএনপি করতে দেয় নাই, বিএনপি সেটা তো পরে আলাপ। আমি আপনাকে না পরে না, আরে আপনি যে সবকিছু মিলে ফেলেন। আপনি জিয়া রহমানের ব্যাখ্যাটা শুনেন। আমি আপনাকে বলি, আপনি যখন কথা বলতে যখন প্রেসিডেন্টের বিষয়টা আসছে তখন ওনারা বলেছে যদি আমরা ব্যাখ্যা কথা বলতে দিতে হবে। না আমি বলি, প্রশ্ন আপনি করলেন, আমি আপনাকে বলি, যখন আপনি বলে যে প্রেসিডেন্টকে সরাবো, তখন বলেছে ওনার সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সেটা তো পরে আলাপ, ডিফারেন্ট শূন্যতা তৈরি হবে। আরে বাবা, সেটা ডিফারেন্ট আলাপ। আমি সেই আলাপে যাচ্ছি না। আপনার এই আলাপে আমি আপনাকে বললাম যে গণভোটটা আয়োজন করেছে, কিসের আলোকে আয়োজন করেছে সেটা বলেন তো। কোনটা? জিয়া রহমানের আয়োজন করেছে। এই গণভোটটা কিসের আলোকে? কোন আইনের? জিয়া রহমানটাকে বলি না, আপনি যেটা বলছেন শুনেন। জিয়া রহমান যে টাইমে ক্ষমতাটা নিল, তখন হচ্ছে কি ধরেন আমাদের একটা বাকশাল পরবর্তী সময় একটা অস্থিতিশীল সময় উনি ক্ষমতাটা নিলেন। জিয়াউর রহমান ছিলেন একজন মিলিটারি লোক থেকে মিলিটারি ফরমান জারি করে উনি ক্ষমতাটা নিলেন। পয়েন্টটা বুঝেন, আপনার প্রেক্ষাপটটা দেখতে হবে। তারপরে দেখুন উনি যখন ক্ষমতা নিল, তখন ছোট একেবারেই লিখিত 27টা কু হয়েছিল, টোটাল ছোট বড় মিলে 51টা কু হয়েছিল। তখন ওই টাইমটাতে যখন এই মিলিটারি শাসকরা যখন ক্ষমতাগুলো নেয়, বা যাদের হাতে মিলিটেশন ক্ষমতা থাকে একটা অকার সিচুয়েশনটাতে, তখন এই টাইমটাতে হয়তো কিন্তু বৈশ্বিক একটা স্বীকৃতির একটা ব্যাপার থাকে। তখন আন্তর্জাতিক একটা স্বীকৃতি বা জিয়াউর রহমানের এই ক্ষমতাটাকে রিকগনাইজ করার একটা প্রশ্ন ছিল। তখন উনি করলেন কি, 19 দফার ভিত্তিতে উনি যে দেশটা চালাচ্ছে, দেশটা যে 19টা দফা করে উনি তখন রাষ্ট্রটাকে রুল করতেছিল, তখন জনগণের এটাতে সম্মত কিনা উনি ব্যবহার করেছে। 19টা দফার ভিত্তিতে জনগণের দেশটা চালাচ্ছে, তার ব্যাপারে রাষ্ট্রকে জনগণকে ইয়েস অর নো বলতেছে, ওটার ব্যাপারে উনি ইয়েস করেছিলেন। আপনার ফুয়েল নাই তো ফুয়েল কার্ড দিবে, আপনার এলপিজি নাই অপশন তো নাই, কার্ড আপনি এলপিজি নেই কোন আপনি এলপিজি কার্ড দিবেন। আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলবেন। কেমন দেখেন, এলপিজি উনি আসার পরে 1300 টাকার এলপিজি 1940 টাকা হয়েছে, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন। এলপিজি সবাই ব্যবহার করে, গরিব থেকে সবাই ব্যবহার করে। আপনি হয়তো কার্ড দিলে কি দিবেন, 500 টাকা দিবেন, হয়তো প্রতি পরিবারকে 500 টাকা দিবেন। তাহলে আপনি বৃদ্ধি করলেন 640 টাকা, আপনি তাকে দিলেন কত টাকা? 500 টাকা আর 140 টাকা তো দিতে পারেন আপনি তো পুরো বছর ধরে আপনি দিবেন, আপনি কি 500 টাকা বেশি দিতে পারবেন না? আপনি দিলেন। এই যে একটা দেখেন, আমি একটা গল্প বলি আপনাকে। একটা লোক গ্রাম থেকে শহরে আসে, শহরে বিল্ডিং গুনতেছে, 1 তলা 2 তলা 3 তলা এইভাবে গুনতেছে। গনার পর সে 35 তলা বিল্ডিং কাউন্ট করেছে। কাউন্ট করার পরে পাশে এক বুদ্ধিমান লোক এসে দেখলো যে এটা হাম্মক লোক, বলে যে এই তুমি যে গুনছো, তুমি জানো প্রত্যেকটা গণার জন্য 1 টাকা করে দিতে হবে। তো তখন যে গ্রাম থেকে আসে সে বলছে, হ্যাঁ আমি তো মাত্র 15 তলা গুনেছি। সে বলছে, আরে আমি কত চালাক, আমি মাত্র 15 তলা গুনেছি। তখন বলে যে ঠিক আছে তাহলে 15 টাকাই দাও। তখন সেই মানিব্যাগ থেকে বের করে বলছে, দেখো তো আমার কাছে 10 টাকার বেশি নেই। তখন এবার ওই বুদ্ধিমান লোক বলছে, এক কাজ করা যাও, এই করো, তোমাকে আমি তুমি 10 টাকাই দাও, 5 টাকা তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম। ব্যাপক খুশি হয়ে গেছে, বউকে কল দিল, বউ আর আমি তো একটা চালাকি করছি, ব্যাপক লাভ করেছি। কি লাভ করছি? 35 টাকা যেখানে দেওয়ার কথা সেখানে আমি দিয়েছি মাত্র 10 টাকা। প্রথমে 15 টাকা কম দিয়েছি, এরপরে আবার 5 টাকা কম দিয়েছি।
আপনার এই কার্ডটাও একই। কিরকম সেটা? আপনি মানুষকে দেখাচ্ছেন যে আমি আপনাকে কার্ড দিব, কিন্তু আপনি অলরেডি 640 টাকা বৃদ্ধি করে ফেললেন। আপনি দেখেন আমাদের আমি আপনাকে বলি, শুরু থেকে আমাদের সরকার আমাদের সাথে কি প্রতারণা করেছে দেখেন। শুরু থেকে বলে যে আমাদের তেলের কোনো ঘাটতি নেই, শুরু থেকে আমাদেরকে বলেছে আমাদের ব্যাপক মজুদ আছে, আমরা কখনো বাড়াবো না। ওনারা বলেছে ওনাদের 60টি সফলতার মধ্যে একটি সফলতা হচ্ছে ওনারা তেলের দাম বাড়াবে না বলেছে। অথচ ওনারা বলেছে আমাদেরকে নাকি 161 কোটি টাকা করে ওনারা ভর্তুকি দিয়েছেন। ওনারা ভর্তুকি দেন না। ওনারা কি করেছেন জানেন? ওনারা করেছেন আমাদের বিপিসি, আমাদের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি হচ্ছে বাংলাদেশের যত লাভজনক কোম্পানি আছে তার মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে এটা। গত বছর 51,000 কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে আপনি এই ভর্তুকিটা আপনি দিয়েছেন। তো আপনি যে জনগণকে ভালোবাসতেন, আপনি আরেকটু ভর্তুকি দিতেন। আপনি তো লাভ থেকে দিচ্ছেন, আপনি তো আপনার নিজস্ব এই থেকে দিচ্ছেন, লাভ থেকে ভর্তুকি দিতেন আপনি না করে আপনি হুট করে বৃদ্ধি করলেন। বৃদ্ধি করার কারণে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাবটা পড়ছে। যদি নিউজটা হইতো যে হাবিব প্রবীর শিবিরের সভাপতি প্রকাশ্য আসছে না, এমন যদি হতো তাহলে একটা কথা, এটা 5 আগস্ট হয় নাই, এটা আরো 6 মাস 1 বছর পরে আসছে। এর আগে কিন্তু আপনি আলোচনা করেছিলেন যে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান ক্যাম্পাসে। আপনি তো চাচ্ছেন প্রকাশ্য আসার জন্য, তো ওনারা প্রকাশ্য আসছে, তাহলে তো আপনি গুপ্ত থেকে চলে আসতেছে। একই ব্যক্তি, এবার দেখেন পয়েন্টটা শুনেন, এবার পয়েন্টটা শুনেন। একই ব্যক্তি আন্দোলন করেছিলেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান। এবার আমি কয়েকটা নিউজ দেখাই। উনি মেডিকেলের ছাত্র। হ্যাঁ দেখেন। মেডিকেলে এই পাবনা মেডিকেল কলেজ, এই সমকালের নিউজ দেখেন। সমকালের নিউজে 22 সদস্য ভিতরে ছাত্রদল কমিটির 11 জন ছাত্রলীগ নেতা পাবনা মেডিকেল কলেজ। তারপরে দেখেন জাবি ছাত্রদল কমিটিতে নিউজ পাবেন নিউজ। আচ্ছা আমি শেষ করি। জাবি ছাত্রদল কমিটিতে 12 ছাত্রলীগ কর্মীকে পদায়নের অভিযোগ। দেখেন ছাত্রদলের এটা হচ্ছে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের 15 কর্মী। এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপরে দেখেন আমি দেখাই। তারপরে দেখেন ছাত্রলীগের কর্মী থেকে ছাত্রদলের সভাপতি, ছাত্রলীগের কর্মী থেকে ছাত্রদলের সভাপতি। ওনাকে কিছু তথ্য দেন, আমাকে একটা সময় দেন। আমি মামুন ভাইয়ের একটা ফেসবুক স্ক্রিনশট আমার কাছে আছে 3 জুন 2015 সালে, ঠিক আছে? এখানে একটা অনুষ্ঠানে স্ক্রিনশট পুরোটা দেখা যাচ্ছে না, ছবিটা। এখানে প্রধান অতিথি শেখ হাসিনা, বিশেষ অতিথি মোহাম্মদ নাসিম, সভাপতি সৈয়দ মহসিন আলী, সম্ভবত সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সেখানে উনি বক্তব্য দিচ্ছেন, ঠিক আছে? উনি কে? উনি আমার সামনে বসে আছে রাসেল ভাই। এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে বলেন? না, এখন এই এই জামা তো, শিবির নারী তৈরি করতেছেন, এখন এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে? শুনেন, এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে? এই গুপ্ত ধরে এর চেয়ে বড় কিছু আছে? আমাকে তো আত্মপক্ষ না সমাধান দিতে হবে। দিবেন আপনি, দিন, আমি শেষ করি না। আপনি শেষ করতে এখন বলতে হবে আমাকে। বলেন, না, বলেন, এখন বলতে হবে। বলেন। দেখেন জনিল ভাই, এর আগে অনেকগুলো মিডিয়াতে উনি তো মাত্র দেখেছেন মনে হচ্ছে। অনেকগুলো মিডিয়াতে বলেছি এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম? স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম। আপনি দেখেন প্রোগ্রাম কি প্রোগ্রাম? এই প্রোগ্রাম, হ্যাঁ আপনি দেখেন, আপনি তো এটা কি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম? নো, ওইটা আপনারা এভাবে মিশে গেছেন। না, এই তো সমস্যা তো এখানে। সমস্যা তো এখানে। এখানে এটা যদি ছাত্রলীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হতো, প্রোগ্রাম আপনি গেছেন, আপনি উনি প্রধানমন্ত্রী তখন। ওনাকে আপনি অন করতেন। আরে উনি প্রধানমন্ত্রী, ওনাকে অন করতেন। আরে আমার কথা শেষ করতে দেন, আগে ব্যাখ্যাটা শুনেন না ভাই। আমি তো জানি আপনি প্রিপারেশন নিয়ে আসছেন, আমাকে এটা দেখাবেন, এটা তো আমি জানি। হ্যাঁ বলেন। এটা এর আগেও আমি জিটিভিতে আমি ব্যাখ্যা দিয়েছি। এটা হচ্ছে মন্ত্রণালয়ের প্রোগ্রাম। আচ্ছা, আমি বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন একটা ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, জাতীয় বিতর্ক সংগঠন। 100টা সামাজিক সংগঠনকে ইনভাইট করা হয়েছে। অটিজম দিবস উপলক্ষে প্রোগ্রাম ছিল এটা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম, স্বাস্থ্যমন্ত্রী অতিথি এখানে। আর সেই ব্যক্তি আপনি বলেছেন, আমি 10 মিনিট শেষ করি না ভাই। সেই ব্যক্তি আপনি বলেছেন, আপনি তো আমাকে ব্যাখ্যা দিতে দিবেন না, কারণ আপনি তো এটা নিয়ে এসেছেন, আমি জানতাম। বলেন আপনি এই প্রোগ্রামটা যদি বাংলাদেশ ছাত্রলীগের হতো, এখন আপনি যদি বলেন আপনি এই কি বলে সরকারের প্রোগ্রাম, আপনি কেন গেলেন? আপনি কি সরকারের ট্যাক্স দেন না 17-18 বছর? ঠিক আছে, সরকারের রাইট। আমি আবার আমি শেষ করি, আপনি শেষ না করতে দিলে আমি তো জানি এটাতে আপনি এডিট করবেন। বলেন আপনি বলেন। আপনি 17-18 বছর, উনি বললেন না একটু আগে যে রাশেদের কালকে আমার এই টক শো দেখেছে, তার মানে কি? হ্যাঁ, রাশেদের যে বক্তব্যটা দেখিয়েছেন এর বিপরীতে এটা আসবে, এটা আমি জানতাম, উনি এটা নিয়ে আসবে। ব্যাপার হচ্ছে এটা কি, এটা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হতো, ছাত্রলীগের কোনো প্রোগ্রাম হতো, এটা মন্ত্রণালয়ের প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম। এবং কি মজার বিষয় হচ্ছে, আমি আপনাকে দেখাই 2013 সালে এবার আন্দোলনে এবার আমি শুধু আপনাকে দেখাই। দেখেন আমার ভাই তো নিয়ে আসছে, এই জন্য আমি একটু আমি আরো দেখাচ্ছি। হ্যাঁ আপনি দেখাবেন, আমি জানি তো। আপনি তো আপনি দেখাবেন, আমি জানি। হ্যাঁ বলেন। আমি জানি, দাঁড়ান। এটা ছোট করে এই তো দাঁড়ান ভাই, দাঁড়ান। 5 আগস্টের আগে, 5 আগস্টের আগে মিডিয়াতে দেখেন, শুনেন মানে আপনার বক্তব্য। জি মিডিয়াতে, শুনেন মিডিয়াতে। ভাই আপনি দেখেন, আমি রেডি দেখেন, আমাকে নিয়ে গিয়েছে,
শুধুমাত্র ছাত্রদেরকে আইনি সহযোগিতা করতে গিয়ে প্রত্যেকটা মিডিয়াতে দেখেন ঠিক আছে, এটা তো আমি true, দাঁড়িয়েছি এটা তো true, আমি দাঁড়িয়েছি শেয়ার করতেছি না আমরা। দাঁড়িয়েছি আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে